আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের সিসিইউতে ভর্তি, শঙ্কামুক্ত নন, জানালেন চিকিৎসকরা। রাজশাহী সেনানিবাসে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্যারেড পরিদর্শন। 12 এপ্রিলের মধ্যে হাতিরঝিল থেকে সরছে না বিজিএমইএ ভবন। মুচলেকা দিয়েও ভবন না সরানো আদালত অবমাননার শামিল, বললেন আইনজীবী। জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসিন্দাদের। দূষণ দখলে অতিষ্ঠ, সমাধানে এখনই কোনো পদক্ষেপ নেই, বললেন রেলমন্ত্রী। এবং বগুড়ায় সাইদিকে চাঁদে দেখা গুজব সংক্রান্ত 56টি মামলার মধ্যে চার্জশিট হয়েছে 52টির। 5 বছরে বিচার কাজ শেষ হয়নি একটিরও। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। প্রাথমিকভাবে একটি ব্লক অপসারণ করা হলেও তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলের সিসিইউতে তাকে রাখা হয়েছে। 72 ঘন্টা পর্যবেক্ষণের পর পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসকরা। এদিকে উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। পরে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। প্রাথমিকভাবে তার পরীক্ষা নিরীক্ষায় হার্টে 3টি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। সকাল 10:30টার দিকে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান তার অবস্থার কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন। তাকে বর্তমানে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। এ সময় হাসপাতালে অহেতুক ভিড় না করতে অনুরোধ জানান চিকিৎসকরা। ওনার এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রামে দেখা গেল 3টা নালী ব্লক। প্রাইমারি পিসিআই করে দিলাম আমরা, একটা নালী খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে। স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেব। ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এই শ্বাসকষ্ট নিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকাল 8:45 উনি আসেন। আমরা আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে চিকিৎসা দিতে দিতে ওনার একটা কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয়। সেই হার্ট অ্যাটাকের জন্য কোথায় কি হলো না হলো সেটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম করে একটা স্টেন্টিং করে দেওয়া হয়। এখন তার পরবর্তীতে উনি এখন স্টেবল। গণমাধ্যমে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা। খোঁজ খবর নেন তার শারীরিক অবস্থার। ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তারা। শুরুতেই ওনার অবস্থা খারাপ ছিল, বর্তমানে তিনি ভালো আছেন, স্টেবল আছেন। আমরা আমাদের দলের সবাইকে এবং দেশবাসীকে আমাদের দলের সাধারণ সম্পাদকের জন্য দোয়া চাই। ভালো, ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এখন ভালো আছে, এখন সমস্যা নেই, এখন কমফর্ট। সবার কাছে দোয়া করছেন, ভালো আছে, অসুবিধা হবে না। তাকে আমরা বিদেশে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 2016 সালে আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া তিনি পরপর 2 মেয়াদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শাফিন, সবশেষ যে খবরটি আপনাকে দিতে পারি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি শেষ হলে ওবায়দুল কাদেরকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। এর আগে আপনি জানেন যে সকাল 8:45টার দিকে ওবায়দুল কাদেরকে অসুস্থতাজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে ডাক্তাররা তাকে পরীক্ষা করে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে এবং একটি ব্লক অপসারণের
করা হয়েছে। এরই মধ্যে এই কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান যিনি আছেন সৈয়দ আলী হাসান, তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এছাড়া আরো 2টি ব্লক রয়েছে, সেই 2টি ব্লকের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং চিকিৎসকরা যেটি জানিয়েছেন এখানকার যে আরো 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে, তারপরে হয়তো তার যে সবশেষ অবস্থা সেটি বলা যাবে। তবে এখানে যে বিষয়টি জানাই সেটি হচ্ছে যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসক যেটি জানিয়েছেন তার অবস্থা একেবারেই ক্রিটিক্যাল নয়, তবে তিনি আশঙ্কা মুক্ত নন, তেমনটাই হচ্ছে চিকিৎসকের বক্তব্য। তো এই অবস্থা এখনো পর্যন্ত রয়েছে এবং আমরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে এসেছিলেন, আওয়ামী লীগের বর্তমান সরকারের মন্ত্রীরা এসেছিলেন, তো তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি ধারণা পেয়েছি যে সিঙ্গাপুরে নেওয়ার যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি শেষ করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হতে হতে হয়তো বা দুপুরের পর হয়ে যাবে, তেমনটাই এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। আর এখানে ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি আছেন, এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা আপনাকে যেটি বলেছিলাম যে আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ের নেতারা যেমন এসেছেন, সরকারের মন্ত্রীরা এসেছেন, ওবায়দুল কাদেরের যারা শুভানুধ্যারে আছেন, দলের নেতা কর্মীরা আছেন, তারাও কিন্তু এখানে এসেছেন। তারা ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, সবাই যেন দোয়া করেন সেই কথা তারা বলেছেন। আর এখানে একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে সকালবেলাতে যখন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপাচার্য ডক্টর কনককান্তি বড়ুয়া গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, সে সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। তো তখন আপনার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আল হানিফ যেটি আমাদেরকে বলেছেন গণমাধ্যমের কাছে, যে প্রধানমন্ত্রীর বরাতে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে এইখানে যেন হাসপাতালে এসে যেন অযথা নেতাকর্মীরা কেউ ভিড় না করেন এবং হাসপাতালে অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে যেন সবাই নজর রাখেন, সেই কথা মাহবুব আল হানিফ প্রধানমন্ত্রীর বরাতে আমাদেরকে জানিয়েছেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। সহকর্মী খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন সেখান থেকে বিস্তারিত। সময় সংবাদ আরও থাকছে। অপরিকল্পিত নগরায়ন আর দূষণে বিলুপ্ত হচ্ছে বন্য ও জলজ প্রাণী, জীবনচক্র ভেঙে পড়ার শঙ্কা, কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ। বাংলাদেশ সেনাবাহিনীর 4টি রেজিমেন্টের কাছে জাতীয় পতাকা তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাজশাহীতে। বেলা 11:30টার কিছু পরে প্রধানমন্ত্রী রাজশাহী সেনানিবাসে পৌঁছে যোগ দিয়েছেন পতাকা প্রদান অনুষ্ঠানে। সুসজ্জিত গাড়ি বহরে রাজশাহী সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর প্যারেড করে সেখানকার ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের প্যারেড পরিদর্শন করেন শেখ হাসিনা। পতাকা প্রদান অনুষ্ঠান উপলক্ষে এরই মধ্যে বর্ণিল সাজে সেজেছে রাজশাহী সেনানিবাস। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর 7, 8, 9 ও 10 রেজিমেন্টকে জাতীয় পতাকার মাধ্যমে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী। মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো। এবারও বেঁধে দেওয়া সময়ের মধ্যে হাতিরঝিল থেকে সরছে না বিজিএমইএ ভবন, তাই সময়সীমা বাড়াতে আবারও আদালতের শরণাপন্ন হবে সংগঠনটি। তবে মুচলেখা দেওয়ার পরও সময়মতো ভবন না সরানো আদালত অবমাননার শামিল বলে মনে করেন এই মামলার অ্যামিকাস কিউরি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেশ আগেই 16তলা এই ভবনটিকে হাতিরঝিলের ক্যান্সার আখ্যা দিয়েছেন আদালত। ভেঙে ফেলতেও সময়সীমা বেঁধে দিয়েছেন কয়েকবার। তবে পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় প্রতিবারই বাড়ানো হয়েছে আগেরবারের সময়সীমা। সবশেষ মুচলেখা দিয়ে 1 বছরের সময় নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হবে আগামী 12 এপ্রিল। আদালতের রায় মাথায় রেখে রাজধানীর উত্তরায় চলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নতুন ভবনের নির্মাণ কাজ। 2 তলা বেসমেন্টের ওপর 13 তলা এই ভবনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে, চলছে তৃতীয় পর্যায়ের কাজ। 2টা ফেজের কাজ অলরেডি হ্যাজ ডান, থার্ড ফেজের 15 to 20% কাজ অলরেডি হ্যাজ ডান। থার্ড ফ্লোর স্ল্যাবের কাজ চলতেছে। পুরানা ভবন ছাড়তে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, তবে নতুন ভবনে বিজিএমইএ এর দাপ্তরিক কার্যক্রম শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানালেন সংগঠনটির সভাপতি। এই বিল্ডিং যে আমরা ছেড়ে দেব সেখানে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। 12 এপ্রিলের মধ্যে যাওয়া আমার মনে হয় না যে আমরা কোনোভাবে পারবো। কোর্টের কাছে আবার লিখিত জানাবো এবং আমরা যা কিছু করি না কেন কোর্টের সাথে সরকারের সাথে আলাপ আলোচনা করেই করব। ভবন সরাতে বারবার সময়সীমা বাড়ালে আদালতের প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা তৈরি হতে পারে বলে মনে করেন মামলার অ্যামিকাস কিউরি। আদালত নিজেই বলেছেন যে আর কোনো সময় দেওয়া হবে না এবং তার আন্ডারটেকিং দিয়েছেন চলে যাবেন। যদি না যায় আমার মনে হয় আদালত এখানে স্বপরিণত হতে তাদের প্রতি আদালত অবমাননার মামলা করতে পারেন। বারবার তাদেরকে সময় দেন,
আর এটা অপসারণ করা না হয়, তাহলে আদালত সম্পর্কে মানুষের ধারণাটা, পারসেপশনটা ওই অন্যরকম হবে। শক্তিশালী প্রতিষ্ঠান দেখেই কি তাদেরকে বারবার টাইম দেওয়া হচ্ছে? বিজিএমইর ভবন স্থানান্তর জটিলতাও বারবার শেষ হচ্ছে না দীর্ঘদিন ধরে। আর আগামী 12 এপ্রিলের মধ্যে কোনো অফিসিয়াল কার্যক্রম এই ভবনে স্থানান্তর যে সম্ভব নয়, তার বাস্তব চিত্র এই বিশাল কর্মযজ্ঞ। তবে আগামীতে নতুন করে সময়সীমা বাড়ানো হবে নাকি আগের সময়সীমাই বহাল থাকবে তা নির্ধারণ করবেন দেশের সর্বোচ্চ আদালত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার সবশেষ খবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং বেশ কয়েকটি বাসার নিচে বা গুদাম ঘরে এখানে পুরান ঢাকার যে অবস্থা, সেই পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, আসলে ছোট ছোট গলির মধ্যে যেসব বাসা বাড়িগুলো আছে সেই বাসা বাড়িগুলোর নিচেই বিভিন্ন ধরনের আসলে কারখানা বা ছোট ছোট যে গুদাম ঘর রয়েছে সেগুলোতে মজুদ রয়েছে ব্যারেলকে ব্যারেল বা বস্তাকে বস্তা আসলে কেমিক্যালের মালামাল। এবং শুধুমাত্র তাই না, এখানে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, যে জায়গায় অভিযান চালানো হচ্ছে, এটি একটি কারখানা এবং এই কারখানার আসলে কোনো রকম সনদপত্র নেই এবং কোনো রকম রেজিস্ট্রেশন নেই। এবং এখানে যে প্লাস্টিকের যে বিভিন্ন ধরনের প্লাস্টিক আসলে তৈরি করা হতো এই কারখানা থেকে। এবং এখান থেকে আসলে যে এখানে যারা অভিযান চালিয়েছেন তারা আসলে মালিককে পাননি, কিন্তু তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এখানে বিদ্যুতের যে সংযোগ, সেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, মেয়র সাইদ খোকন যেটি বলেছিলেন যে একটি নির্দিষ্ট 28 ফেব্রুয়ারির মধ্যে যদি এইসব গুদামঘর থেকে রাসায়নিক দ্রব্যাদি সরিয়ে ফেলা না হয়, তাহলে আসলে সেই সব বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা কিন্তু দিয়েছিলেন এবং এলাকা এলাকায় মাইকিংও করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে যে অভিযান গতকাল চলেছে, সেই অভিযানে আমরা দেখতে পেয়েছি সেই অভিযানও বাধার মুখে পড়েছিলেন এবং এলাকাবাসীর এক ধরনের প্রতিরোধের মুখেও পড়েছিল। পরে সাইদ খোকন মেয়র নিজে আসলে সেই অভিযান পরিচালনা করে এবং আজকেও তারই ধারাবাহিকতায় 5টি দলে বিভক্ত হয়ে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে এই দলগুলো বেরিয়েছে এবং এই দলগুলো আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। সবচেয়ে যে কথাটি বলতে হয় যে এই যে দলটি প্রথম যে দলটি অভিযান চালাচ্ছে, এই দলটিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সবাই আসলে রয়েছেন এবং এখানের যে অভিযান পরিচালনা করছে সেই অভিযানটি কিন্তু সারা দিনই চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে এখান থেকে। 50-60 বছরের পুরনো ভাঙাচোরা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করছেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। 25 একর জায়গা জুড়ে রেল কলোনির পুরোটাই যেন এক ময়লার ভাগাড়। ভবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে শত শত বস্তিঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রিকশার গ্যারেজ। দূষণ আর দখলে অতিষ্ঠ কর্মচারী-কর্মকর্তারা কলোনি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টাও করছেন। তবে সমাধানে এখনই কোনো পদক্ষেপ নয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী। শাহজাহানপুর রেলওয়ের কলোনি নিয়ে নাজমুস সালেহীর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। উপর থেকে হলুদ রঙের এই ভবনগুলো দেখতে বাস উপযোগী সুন্দর মনে হলেও কাছাকাছি গেলে এর চিত্র পুরোটাই ভিন্ন। 50-60 বছরের জীর্ণশীর্ণ পুরানো ভবন, সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তরা, কোথাও কোথাও ভেঙে গেছে দেয়াল, ফাটল ধরেছে ঘরের ভেতরের দেয়ালেও, মাথার উপর ভেঙে পড়ছে প্লাস্টার। এমনই ছোট্ট 2 কক্ষের স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে বাস করেন রেলের 2য়, 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী-কর্মকর্তারা। সরকারকে ভাড়া দিতেছে, প্রতি মাসে আমাদের বেতন থেকে টাকা কেটে নিচ্ছে। এই ভাঙ্গা ভাড়ার বাসা যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়তে পারে। সারাক্ষণ টেনশনে থাকতে হয়। বাচ্চা নিয়ে গোসলখানা ঢুকছি, উপরে থেকে পড়তেছে সিমেন্ট বালি ভাঙ্গা ভাঙ্গা। ঘর থেকে বের হলেই রাস্তা জুড়ে ময়লার ভাগাড়, চিকন সরু রাস্তা সারা বছরই ডুবে থাকে পানি আর কাদায়। সব মিলিয়ে দুর্গন্ধময় এক পরিবেশ এখানেই শেষ নয়। কলোনির মধ্যে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে অন্তত 1000 খানেক বস্তিঘর, কয়েকশো দোকানপাট, রিক্সা ভ্যান ও মোটর গ্যারেজ। বহিরাগতদের দৌরাত্মে অরক্ষিত কলোনি। বিল্ডিং এর চারো পাশে বস্তির কারণে ড্রেনগুলা মানে একদম বন্ধ হয়ে আছে। এখানে তো হাঁটাই যায় না টয়লেটের পানির জন্য, যেই টয়লেটের পানিগুলো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে।
বসবাসকারী শ্রমিক নেতাদের অভিযোগ, দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও বসবাসের পরিবেশ ফিরেনি কলোনিতে। আমরা বারবার রেল প্রশাসনকে বলছি এবং বারবার আমরা আন্দোলনও করেছি যে কলোনির ড্রেন, নালা, নর্দমা যে পরিবেশ, এই পরিবেশে মানুষ কোনো বসবাস করা যায় না। আবাসিক সমস্যাকে কোনো সমস্যা বলেই মনে করছেন না রেলপথমন্ত্রী। বলছেন বড় প্রকল্পগুলোর প্রতি এখন মনোযোগী তিনি। আপনি ইন্ডিভিজুয়াল বা 10 জন 50 জন 100 200 আমার রেল কর্মচারী অসুবিধা হচ্ছে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্তের জন্য আমাদের চলমান যে রেল যাতায়াত, পরিবহন, এই জায়গাগুলিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। শাহজাহানপুর রেল কলোনিতে 108টি ভবনের 900 ইউনিটে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2500 কর্মচারী ও কর্মকর্তা পরিবারকে। দূষণ আর দখলে ঘিঞ্জি বস্তিতে পরিণত হয়েছে শাহজাহানপুর রেলওয়ে কলোনি। বসবাসকারী রেলের কর্মচারীরা বলছেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও ফিরছে না বসবাসের পরিবেশ, আর তাই বাধ্য হয়ে অনেকে ছেড়ে যাচ্ছেন রেলওয়ে কলোনি। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর 4টি রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পদাতিক বাহিনীর গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি পদাতিক বাহিনীর 2য় রেজিমেন্ট প্রতিষ্ঠার প্রয়োজন আমরা প্রথম উপলব্ধি করি, কারণ আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীন বাংলাদেশের নামে একটি রেজিমেন্ট থাকবে, এই সিদ্ধান্ত নিয়েই আমরা 1999 সালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট গঠনের ব্যাপারে নীতিগত অনুমোদন গ্রহণ করি। 2001 সালের 21শে এপ্রিল আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের পতাকা উত্তোলন করি। 2011 সালে আমি এই রেজিমেন্টকে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করি। এই রেজিমেন্ট বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী প্রতিষ্ঠিত একমাত্র রেজিমেন্ট। বর্তমানে এই রেজিমেন্টের 2টি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সহ মোট 43টি ইউনিট রয়েছে। এই রেজিমেন্টের সদস্যগণ দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা একনিষ্ঠভাবে কাজ করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় অফিসার ও সৈনিকবৃন্দ, পতাকা হলো জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান এবং মর্যাদার প্রতীক। তাই পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের কর্তব্য। জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা এবং যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও গৌরবের বিষয়। আর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দিয়েছি। এই সম্মান ও গৌরব অর্জন করায় আমি 7, 8, 9 ও 10 বীরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কর্মদক্ষতা, কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন, তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন। সেনাবাহিনী তার মূল কার্যক্রমের পাশাপাশি সবসময় জাতি গঠনমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করছে। দীর্ঘ প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণের কাজ তদারকি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কক্সবাজার টেকনা মেইন ড্রাইভ সড়ক প্রকল্প, ফেনী জেলায় মহিপাল ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাতির ঝিল প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প আমাদের সশস্ত্র বাহিনী করে যাচ্ছে। এমনকি পার্বত্য চট্টগ্রামে রাস্তাঘাট এবং পুল ব্রিজও আমাদের সেনাবাহিনী করে দিচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বিভিন্ন বৈদেশিক মিশনে জাতিসংঘের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠ ও পেশাদারিত্বের মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে আনছে সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। সুধীমণ্ডলী, একটি আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তুলতে আমাদের সরকার বদ্ধপরিকর। এই জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে আমরা সেনাবাহিনীতে 3টি নতুন ডিভিশনও প্রতিষ্ঠা করেছি। প্রথমবারের মতো বাংলাদেশে সেনাবাহিনীতে প্যারা কমান্ডো ব্রিগেড গঠন করা হয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষাকে আরও সুসংহত করতে সংযোজিত হয়েছে MLRS ও মিসাইল রেজিমেন্ট। অত্যাধুনিক বিভিন্ন যুদ্ধাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি গান ও মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ইত্যাদি সংযোজন করে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা
সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। সশস্ত্র বাহিনীকে কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যদের চিকিৎসা সেবা ও আবাসন সহ বিভিন্ন কল্যাণমূলক সুযোগ সুবিধা উন্নত বৃদ্ধি করা হয়েছে। সেনা সদস্যদের রেশন স্কেল বৃদ্ধি করেছি। সেনা সদস্যদের দুস্থ ভাতা ও ক্ষতিপূরণ অনুদান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছি। সেনাবাহিনীর জেসিও পদকে 2য় শ্রেণী থেকে 1ম শ্রেণী এবং সার্জেন্ট পদকে 3য় শ্রেণী থেকে 2য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। এছাড়া অনেক কল্যাণমুখী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। সেনাবাহিনীতে 2010 সালে সর্বপ্রথম দীর্ঘমেয়াদী কোর্সে নারী অফিসার ও 2013 সালে সর্বপ্রথম নারী সৈনিক ভর্তির যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি সেনাবাহিনীর একজন নারী ডাক্তারকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী কোর্সে নারী কর্মকর্তাকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদান ও ইউনিট কমান্ডার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মহিলা পাইলট সংযোজন করে নতুন দিগন্তের সূচনা করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ সেনাবাহিনীর নারী অফিসার প্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে এনেছে। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণ, প্রশাসন, আবাসন সহ একটি আধুনিক ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তুলতে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান ট্রেনিং ও প্রশাসনিক সুবিধা বৃদ্ধির আরও কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে উৎক্ষেপণ করেছি। আমরা সমুদ্র সীমা জয় করেছি। আমরা সীমান্ত বিরোধ নিষ্পত্তি করে আমাদের সিট মহলের সমস্যার সমাধান করেছি। আমরা জলে, স্থলে, আকাশ সীমায় বর্তমানে আমাদের অবস্থান সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চতুর্থবারের মতো এবং একটা তৃতীয়বার সরকার গঠন করার সুযোগ পাওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সরকার শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমরা দেশ পরিচালনা করে যাচ্ছি। জনগণের সেবা করার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার সময় যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ, দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক। তাই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে দক্ষ, সামাজিক, ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। আজ একটি সুশৃঙ্খল মনোজ্ঞ কুচকাওয়াজ উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে আমাকে এই মহৎ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সেনাবাহিনী প্রধান এবং পাপা বীরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বগুড়া জেলাবাসীর জন্য এক ভয়ঙ্কর আতঙ্কের দিন 3রা মার্চ। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর ভোরে বিভিন্ন মসজিদের মাইকে তাকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর জামায়াত শিবিরের নেতাকর্মীরা জেলায় নারকীয় তাণ্ডব চালায়। এ ঘটনায় সবগুলো মামলার চার্জশিট দেওয়া হলেও আজও একটিরও বিচার কাজ শেষ হয়নি। সরকারি কৌঁসুলি জানান, বিচারক স্বল্পতা বিচার কাজকে কিছুটা বিলম্বিত করছে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। 5 বছর আগে মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড ঘোষণা পর 3 মার্চ ভোরে বগুড়ার বিভিন্ন মসজিদে মাইকে সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়। এরপর তাকে রক্ষার ঘোষণা দিয়ে জামাত শিবিরের ক্যাডাররা জেলার 12টি উপজেলায় একযোগে চালায় তাণ্ডব। রাস্তায় গাছ ফেলে বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে। নন্দীগ্রাম, ধুনট, বগুড়া সদর, শিবগঞ্জ, শাহজাহানপুর, শেরপুর, কাহালু উপজেলা পরিষদ ও থানায় হামলার পাশাপাশি 6টি পুলিশ ফাঁড়ি, অফিস, আদালত,
বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় তারা। সেদিনের ভয়াবহতার কথা মনে হলে এখনো অনেকেই আটকে ওঠেন। আমাকে শুধুমাত্র প্রাণে আমি বেঁচে গিয়েছি এবং আমার স্ত্রী, আমার 6 মাসের নাতি এবং আমার পুত্রবধূ এবং আমার কাজের মেয়েটা, তাকে ঘরে তালাবদ্ধ করে যে অগ্নিসংযোগ করে, এই দিনের কথা মনে করলে আমার গাটা এখনো শিউরে ওঠে। চিন্তা ভাবনা করলে আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদের তো চতুর্দিকে ঘিরে ধরছে, আমাদের বাঁচার কোনো উপায় নেই। তা ঠিক আছে, আমরা আস্তে আস্তে একটা করে ব্লাঙ্ক ফায়ার করি আর ওদেরকে একটু দূরে দিই। এরকম করতে করতে সকাল 11টা পর্যন্ত আমরা নিজেদেরকে সেভ করলাম। আমার কাছে মাত্র 12 জন ফোর্স ছিল। আমি আশা করব যে এই বিচার সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে এইসব যারা তাস করেছিল, যারা অন্যায় করেছে, যারা এই সব লুটপাট করেছে, তাদের দৃষ্টান্ত শাস্তি হবে, আমরা একটা বিচার পাবো। উত্তরবঙ্গের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ করে কারাবন্দী মাওলানা সাইদিকে মুক্ত করার ষড়যন্ত্র ছিল দিনটিতে। সে মিশন ব্যর্থ করে দেয় পুলিশ। সেদিন তাদের এই নারকীয় তাণ্ডব বগুড়া জেলা পুলিশ অত্যন্ত সফলভাবে এবং সার্থকভাবে এবং কঠোরভাবে মোকাবেলা করেছিল। আমি তখন বগুড়া জেলার পুলিশের দায়িত্ব পালন করেছি। আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে মোকাবেলা করে বগুড়া শহর থেকে বের করে দিই এবং তৎপরবর্তী সময় তাদের বিরুদ্ধে মোট 53টি মামলা রুজু হয়। মামলাগুলো চার্জশিট হয়েছে, এখন সাক্ষীর পর্যায়ে উঠেছে। মামলা জট ও বিচারক স্বল্পতার কারণে বিচার কাজে কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান সরকারি কৌশলী। জজ সাহেব একটু শর্ট আছে, যার জন্য মামলাগুলো একটু ধীর গতিতে চলতেছে। মামলার জটটা আমাদের খুব বেশি জজ কোর্টে। তা আমি আশা করি এই মামলাগুলো আমরা দ্রুত এই বছরে অনেক মামলা নিষ্পত্তি করতে পারব। সাইদিকে চাঁদে দেখা সংক্রান্ত নাশকতায় মামলা হয়েছিল 56টি। এর মধ্যে 52টি মামলায় 3243 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে 2016 সালে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দীর্ঘ 29 বছর ধরে বন্ধ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচনও। তবে ডাকসু নির্বাচনের খবরে উজ্জীবিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। তারা বলছেন এ কারণে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব তৈরি হচ্ছে না, অন্যদিকে আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নির্বাচনের ব্যাপারে তারা সব সময় আন্তরিক। আব্দুল সালামের ক্যামেরায় সাইফুর রহমান রকির রিপোর্ট। 1953 সালে প্রতিষ্ঠিত উত্তরাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 30,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থীদের যোগ্য নাগরিকের পাশাপাশি নেতৃত্বদানের ক্ষমতা অর্জনে উৎসাহিত করতে 1962 সালে রাকসু গঠন করা হয়। এরপর 1963 থেকে 1990 সাল পর্যন্ত 14 বার নির্বাচন অনুষ্ঠানের পর বন্ধ হয়ে যায় রাকসুর কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতা ও ছাত্র সংগঠনগুলোর রেষারেষির কারণেই 29 বছর ধরে বন্ধ নির্বাচন। এতে রাকসুর ফান্ডে জমা কোটি কোটি টাকার হিসেব যেমন শিক্ষার্থীদের অজানা, তেমনি আদায় হচ্ছে না তাদের ন্যায্য দাবিও। রাকসু নির্বাচন যদি থাকতো তাহলে ছাত্ররা তাদের একটা স্বাধীন মত প্রকাশের জায়গা পেত। প্রতিনিধি যখন একজন হবে তখন সাধারণ শিক্ষার্থীরা তার কাছে যায়, ওনার কাছে অভিযোগ দিতে পারবে। যদি নির্বাচনটা হয়, সুষ্ঠুভাবে হয়, তাহলে আমরা সেটি জানতে পারবো, আমাদের অধিকার আমাদের তুলে ধরতে পারবো। এ অবস্থায় ডাকসু নির্বাচনের প্রক্রিয়ায় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সোচ্চার রাকসু নির্বাচনের দাবিতে। রাকসুর মাধ্যমে ত্যাগী যোগ্য নেতৃত্ব বের হয়ে আসুক এবং সাধারণ ছাত্রছাত্রীদের যে একটি প্ল্যাটফর্ম রাকসু, সেটা আমরাও তৈরি করতে চাই। শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের চাওয়া এবং প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, এই বিষয়ে আমরা জোর দাবি জানাচ্ছি। তবে অচিরেই সব ছাত্র সংগঠনের সাথে সংলাপ করে রাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। রাকসু নির্বাচন সম্পন্ন করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একটি সুন্দর, অবাধ, নিরপেক্ষ এবং সর্বজন গৃহীত একটি রাকসু নির্বাচন উপহার দেব। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 1999 সালে রাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, কিন্তু কর্তৃপক্ষের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা আদালতে একটি মামলা দায়ের করলে আইনি জটিলতায় তা বন্ধ হয়ে যায়। বর্তমানে রাকসুর ফান্ডে জমা আছে প্রায় 8 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অপরিকল্পিত নগরায়নে দিন দিন হারিয়ে যাচ্ছে সব ধরনের বন্যপ্রাণী। দখলে, দূষণে ধ্বংস হচ্ছে জলজ প্রাণীও। বিশেষজ্ঞরা বলছেন এ ধ্বংসলীলা চলতে থাকলে ভেঙে পড়বে মানুষসহ প্রাণীর জীবনচক্র, বাড়বে প্রাকৃতিক দুর্যোগও। এরপরও বন্যপ্রাণী সংরক্ষণে আজও পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ।
এমন প্রেক্ষাপটেই সারা বিশ্বের মতো বাংলাদেশও পালন করা হচ্ছে বন্যপ্রাণী দিবস। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুল ইসলাম রুবেল। কয়েক বছর আগেও রাজধানীর রামপুরার এই নদীতে ছিল শুশক সহ নানা জলজ প্রাণী, কিন্তু দখল ও দূষণের কবলে পড়ে এ নদী হারিয়েছে তার জীববৈচিত্র্য, হারিয়েছে তার অস্তিত্ব। আগে মাছ ছিল, মানুষ সাপ ছিল, ব্যাঙ ছিল, এখন মনে করেন কিছু নেই। রামপুরা দিয়ে যেই ময়লা আবর্জনাগুলো নেমে আসে, তার জন্য কিন্তু আমাদের এলাকার এই পানিগুলো দূষিত। শুধু এই নদী নয়, ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ ও শীতালক্ষা সহ সব নদী ও খাল এখন দখলে দূষণে মৃতপ্রায়। এসব নদীতে নেই প্রাণের কোনো অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন এসবই বড় ধরনের অশনি সংকেতের লক্ষণ। শুশকের থাকা মানে যে মাছরা ভালো আছে, এবং মাছরা ভালো থাকলে আমরা সেই মাছটাকে ধরে খেতে পারছি। এরা যদি না থাকে বা এরা যখন ওখানে এসে মারা যায়, তখন আমরা জানি যে পানিটা অসম্ভব রকম দূষিত। জলের মতো স্থলেও কোথাও নেই প্রাণী বসবাসের উপযোগী পরিবেশ। শহর জুড়ে প্রাণের দেখা মেলে শুধু কয়েকটি পার্ক ও উদ্যানে। যেখানে কিছুটা সবুজ আছে, তাতেও কালে ভদ্রে দেখা মেলে বানর, কাঠবিড়ালি সহ হাতে গোনা কিছু পাখির অস্তিত্ব। কিন্তু অপরিকল্পিত নগরায়ন ও দূষণের সঙ্গে এই প্রাণীগুলোর অবিরাম লড়াই চলছে। রমনা পার্কে একটু একটু তাও দু একটা কোকিল টোকিল ডাকে, তাও গাছপালাগুলো অন্যরকম হয়ে গেছে। এই যে গাছটা যেভাবে কেটে ফেলছে, এই কারণে আমাদের নগরায়ন, প্রকৃতির বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। পরিবেশের এই ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকলে ঢাকা খুব দ্রুত বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিঙ্গাপুরের তুলনা করেন, ব্যাংককের তুলনা করেন, কলকাতা আমাদের কাছে, সবই ঘনবসতিপূর্ণ জায়গা, কিন্তু যতখানি প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেছে, বন্য প্রাণী গেলে আপনি দেখতে পাবেন শহরে, সেটা ঢাকায় নেই। আবহাওয়া, জলবায়ু সেটি সুস্থ সুন্দর না থাকলে মূলত দেখা যাবে যে নগরে মানুষ যে বসবাস করছে এটি অস্বাস্থ্যকর হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের রোগ শোক সৃষ্টি হবে এবং প্রাকৃতিক অনেকগুলো দুর্যোগ আসবে। পরিবেশবিদরা বলছেন হাতে আর কোনো সময় নেই। সুস্থভাবে বেঁচে থাকতে হলে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি সচেতনতার বিকল্প নেই। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে প্রথমবারের মতো সম্মিলিতভাবে আয়োজিত ২১-এর বইমেলা অনেকটাই ব্যবসা সফল হয়েছে। ২১ দিনের বইমেলায় ১৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়াও মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচুর পাঠকের উপস্থিতি থাকায় খুশি লেখক ও প্রকাশকরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় নানা সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আগে বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হতো বইমেলা। সেক্ষেত্রে বইয়ের মান নিয়ে ছিল নানা প্রশ্ন। এছাড়া মানসম্মত বইমেলা না হওয়ায় চট্টগ্রামের বইপ্রেমীদের ঢাকার বইমেলার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হতো। এবারের সম্মিলিত বইমেলা ছিল পুরোপুরি ব্যতিক্রম। প্রথমবারের মতো সিটি কর্পোরেশন আয়োজিত চট্টগ্রামের সৃজনশীল প্রকাশন পরিষদ ও নাগরিক সমাজের উদ্যোগে বড় পরিসরে নগরীর জিমনেশিয়াম এলাকায় ২১শে বইমেলার আয়োজন করা হয়। ২১ দিনের মেলায় ১৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানান আয়োজকরা। শেষ দিন এসে আমাদের মনে হচ্ছে যে পরিমাণ আশা করেছিলাম আমরা, প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি। মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পাঠক, প্রকাশক আর বইপ্রেমীদের উপস্থিতি ছিল জমজমাট। প্রকাশকরা তাদের নতুন নতুন বই নিয়ে পাঠকদের সামনে হাজির হয়েছেন। লেখকরাও আসছে, পাঠকরাও আসছে, সবাই এক জায়গায় আসতে পারাতে এটাই হলো সবচেয়ে বড় সফলতা এই বইমেলার। এটা আমাদেরই ফ্যাসিলিটি, কারণ এখান থেকে ঢাকায় গিয়ে একটা লং জার্নি, ওখানে গিয়ে এনজয় করা হয় না, তো চিরং হিসেবে এটা বেস্ট। সিটি মেয়র জানান আগামীতে আরো বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে। এবার এই আয়োজনে আমরা সৃজনশীল প্রকাশনা পরিষদ এবং চট্টগ্রাম নাগরিক সমাজ আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আর আগামীবার আরও বৃহত্তর পরিসরে কলে ভরে আমরা বইমেলার আয়োজন করব। বই শুধুমাত্র গল্প, উপন্যাস, কবিতা ছড়া সাহিত্যের তাকে থাকবে তা না, বই এখন জীবনের সমস্ত দিকগুলোকে সুন্দর করার জন্য, বিকশিত করার জন্য বিষয়বস্তু নিয়ে বই তৈরি হচ্ছে। এবার ঢাকা ও চট্টগ্রামের ১০৫টির বেশি প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণ করে। এছাড়া শুধু চট্টগ্রাম থেকে ৯০০রও বেশি বই প্রকাশিত হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্টে ৩টি ব্লক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের সিসিইউতে ভর্তি, শঙ্কামুক্ত নন, জানালেন চিকিৎসকরা। রাজশাহী সেনানিবাসে ৪টি রেজিমেন্টকে জাতীয় পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী।
সুনাম অক্ষুণ্ণ রাখতে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান। 12 এপ্রিলের মধ্যে হাতিরঝিল থেকে সরছে না বিজিএমইএ ভবন, মুচলেকা দিয়েও ভবন না সরানো আদালত অবমাননার শামিল, বললেন আইনজীবী। জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস শাহজাহানপুর রেলওয়ে কলোনির বাসিন্দাদের। দূষণ দখলে অতিষ্ঠ, সমাধানে এখনই কোনো আশ্বাস নেই রেলমন্ত্রীর কাছে। এবং বগুড়ায় সাইদিকে চাঁদে দেখা গুজব সংক্রান্ত 56টি মামলার মধ্যে চার্জশিট হয়েছে 52টির। 5 বছরে বিচার কাজ শেষ হয়নি একটিরও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।